দেখ, আমি স্ট্রিক্টলি কথা বলি। এমনি যখন বুঝতে পারছো না তাই সরাসরি বলছি, আজ 18 বছর পূর্ণ হলো তোমার। সো নাও ইউ আর সুটেবল ফর আ ফিজিক্যাল রিলেশনশিপ, বাংলায় যাকে শারীরিক সম্পর্ক বলে। ইটস ক্লিয়ার। আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না আমাকে ব্যাপারটা বুঝাতে। সো ইউ উইল বি রেডি। কথাটা শেষ করেই চলে গেল। লোকটার মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। জন্মদিনের এমন গিফট হয়তো কেউ কাউকে দেয়নি। এরকম পরিস্থিতিতে কি বলা উচিত বুঝে উঠতে পারলাম না। 3 মাস ধরে বাধ্য হয়ে লোকটার সাথে আছি, কিন্তু কখনো তার নজর আমার খারাপ লাগেনি, বরং ভয় লেগেছে। আমাকে এখানে আনার কারণ আমি জানি না, কিন্তু আজকে আমার 18তম জন্মদিনের গিফট হিসেবে সেই কারণটা আমাকে বলল। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যদি আমার সাথে এসবি করার হতো তাহলে 3 মাস অপেক্ষা করল কেন? এই 3 মাসের একমাত্র আজকেই সে আমার সাথে এতটা শান্ত আর স্থির ছিল। কিন্তু এর আগে আমি তার অসম্ভব রাগী রূপটা দেখেছি, যেটা আমাকে সহ্য করতে পারত না। তাহলে সেটা কি রাগ ছিল, নাকি 3 মাস নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা? আমি তাইরা ইবনে তুর। 3 মাস আগেও একটা নর্মাল মেয়ের মতোই ছিলাম, কিন্তু আজ এই লোকটার বন্ধ দরজার অধিবাসিনী আমি। আর যার কথা বলছি মানে ওই লোকটি কেন বলছি? কথা একটু হাস্যকর হলেও সত্যি, বিগত 3 মাসে লোকটির নাম আমার অজানা। ইনফেক্ট আমি নিজেও জানি না সে আমার নাম জানে কিনা। প্রথম দিন যখন আমাকে জোর করে আনা হয়েছিল তখন একবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি ভয় পেয়ে বলতে দেরি করি বিধায় সে আর শুনতে চায়নি। আর আমারও আর বলা হয়নি। কাল রাত পর্যন্ত লোকটার সবকিছু ঠিক ছিল, কিন্তু সকালের ঘটনাটা সবটা পাল্টে দিল। সকালে ঘুম থেকে উঠে নিজের রুমের দরজা খোলা দেখে মনটা খুশিতে ভরে গেল। বিগত 3 মাস আমি বাইরের রুমের পা রাখিনি। বাইরের আলোটা দেখা তো দূরে থাক, কিন্তু কিচেনে ফ্রেশ সবজি নজরে পড়তেই বড্ড ইচ্ছে করল নিজ হাতে কিছু ফ্রেশ খাবার খেতে। শুকনো খাবার খেয়ে অস্থির হয়ে উঠেছিলাম, কিন্তু স্যালাদ কাটার জন্য ছুরিটা তুলতেই লোকটি এসে ছুরিটা ফেলে দিয়ে আমার চুলগুলো খুব জোরেই ধরে। প্লিজ ছাড়ুন, আমাকে লাগছে আমার। আজকে কিছুই করিনি, আর করে থাকলেও আর করব না। তবুও ছাড়ুন, ব্যথা লাগছে। কিন্তু লোকটির যেন আমার কোনো কথা কানেই গেল না। এক হাতে চুল পেঁচিয়ে আমাকে নিজের মধ্যে পুরোপুরি মিশিয়ে, তাই নড়তেও পারছি না। বুঝতে পারলাম ছাড়ার কথায় তার রাগটা বেড়ে গেল। চুলগুলোর সাথে এবার গলার নরম হাড্ডিটা 2 আঙুল দিয়ে চেপে ধরল। এখন আওয়াজ বের হওয়া মানেই লোকটাকে আরও রাগিয়ে দেওয়া। আর এর পরিণত খুব ভালো না, তাও জানি। তাই শব্দ না করে শান্ত হয়ে গেলাম। চুলে প্রচণ্ড ব্যথা আর কণ্ঠনালী চেপে ধরার কারণে প্রচণ্ড কষ্ট হলেও রিয়েক্ট করলাম না। আমাকে শান্ত হতে দেখে লোকটি আমার কণ্ঠনালী থেকে হাত আলগা করে গলার চারদিকে আঙুলের স্পর্শ আঁকতে আগল। খুব গভীরভাবেই স্পর্শগুলো আঁকছে আজ, যেন তার অপেক্ষাকৃত বস্তুকে পাওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে আজ। এর আগে এরকম করেনি কখনো। বেশ অস্বস্তি লাগছে। কি করছেন বললাম তো, আমি কিছু করিনি। হুসসস। কিছুক্ষণ পর গলায় চুমো খেয়ে রাগী কণ্ঠে বলে উঠলেন, বলেছিলাম না আমার কথার অবাধ্য না হতে? যা বলেছি, যেভাবে বলেছি ঠিক সেভাবে করতে, তাহলে কেন করলি এমন? বিশ্বাস করুন, আমি সেরকম কিছু করতে যাইনি। আমি আহোহো, চুলগুলো আরও জোরে ধরার কারণে ব্যথায় মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু সেটা যদি লোকটা জানে তাহলে হয়তো এখানেই পুঁতে দিয়ে যাবে। তাহলে কেন গিয়েছিলে? আসলে এসব খেতে ইচ্ছে করছিল না। দরজা খোলা ছিল আর কিচেনে ফ্রেশ সবজি দেখে স্যালাদ খেতে ইচ্ছে করছিল, তাই। আমার কথাটা শুনে মনে হলো লোকটি বিশ্বাস করেছে, তাই তো চুলের বাঁধন আলগা হয়ে এসেছে।
এবার প্রশ্ন হতেই পারে সামান্য সবজি খাওয়ার কারণে এমন কেন করবে, আসলে ব্যাপারটা স্যালাদের না। স্যালাদ কাটতে যে ছুরিটা লাগবে তার, কারণ সেটা দিয়ে আমি শসা না কেটে নিজের হাতটাও কাটতে পারি, যা আগেও করেছি। কেন? সেটা কিছুক্ষণ পর জানতে পারবেন। লোকটি আমাকে ছেড়ে সোফার দুপাশে হাত রেখে পায়ের উপর পা তুলে বসল। আমি কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, কিন্তু প্রচণ্ড রাগ লাগছে আমার, তাই সইতে না পেরে বলেই ফেললাম, কেন করছেন এমন আমার সাথে? কি মজা পাচ্ছেন বলুন তো? আমাকে আটকে রেখে কি চাই আপনার? তার চেয়েও বড় কথা কে আপনি? লোকটি মন দিয়ে আমার সব কথা শুনল, তারপর বলল, হ্যাপি বার্থডে, আজ তোমার 18 বছর পূরণ হল। লোকটির কথা শুনে বেশ অবাক হলাম। উনি কিভাবে জানল? কারণ উনি আমার ফ্যামিলি দূরের কথা, আমার নাম জানত না। কিন্তু পরে ব্যাপারটা বুঝলাম, আমাকে এখানে আনার পর আমার নাম জানার আগে জন্মতারিখ জিজ্ঞেস করে পরে নাম। আমি এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি। এবার তুমি বুঝতে পারবে কেন এনেছি আমি তোমাকে। মানে, বেশ অবাক হলাম আমি। লোকটি আমাকে নিজের কাছে ডাকল। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হল, কারণ এই লোকটার কোনো বিশ্বাস নেই। কথা না শুনলে কি করবে বলা যায় না, তাই বাধ্য মেয়ের মতো তার কাছে গেলে সে আমাকে টেনে পাশে বসিয়ে সোফায় দুপাশে হাত দিয়ে আটকে দেয়। আমার দিকে তার মুখটা আনতেই একটু চেপে গেলাম। বার্থডে গার্লকে গিফট না দিলে হয়? আর গিফট হিসাবে তোমাকে এখানে কেন আনা হয়েছে সেটা বলবো। কেন এনেছেন? যেহেতু তোমার 18 বছর পূর্ণ হয়ে গেছে, নাও ইউ ফিট ফর, বুঝতেই পারছো। তার কথার ভঙ্গিমা আমার ভালো লাগলো না, কারণ এর আগে এরকম কথা বলেনি আর না এমন বিহেভ করেছে। রেগেছে ঠিকই, কিন্তু এভাবে নয়। তবে আজকের সুরটা বেশ অদ্ভুত। দু একটা ঢোক গিলে জিজ্ঞেস করেই ফেললাম, হোয়াট? লোকটি যেন একটু বিব্রত হলো আমার কথায়, তবুও বিরক্তি কাটিয়ে বলল, এতদিন ছোট ছিলে, এখন তো বড় হয়ে গেছ। এখনও কি তোমাকে ব্যাপারটা খোলসা করতে হবে? কথাটা বুঝলাম না, একটা মানুষ একদিনে কতটা বড় হতে পারে, যেটা গতকাল না বুঝলেও আজ বুঝবে, কারণ তার 18 বছর পূর্ণ হয়েছে বলে। কথাটায় উনি কি বোঝাতে চাইল জানি না, কিন্তু আমি কিছুই বুঝলাম না। কিন্তু এটা বুঝলাম উনি ভালো কিছু চাইছেন না। দেখ, আমি স্ট্রিক্টলি কথা বলি, এমনি যখন বুঝতে পারছো না তাই সরাসরি বলছি, আজ 18 বছর পূর্ণ হলো তোমার। সো নাও ইউ আর সুটেবল ফর আ ফিজিক্যাল রিলেশনশিপ, বাংলায় যাকে শারীরিক সম্পর্ক বলে। ইটস ক্লিয়ার। আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না আমাকে ব্যাপারটা বুঝাতে। সো ইউ উইল বি রেডি। কথাটা কানের মধ্যে যেন এসে বাড়ি খেল। কি রিয়েক্ট করা উচিত বুঝতে পারলাম না। 3 মাসে যে ভয়টা পেয়েছিলাম, আজ তার কথা শুনতে ভয়টা আবার মনের মাঝে জায়গা দখল করে নিল, কারণ তার মাঝে এরকমটা মনে হয়নি। তার মানে লোকটি আমার 18 বছর হওয়ার অপেক্ষায় ছিলেন। হ্যালো। লোকটির ডাকে ঘোর ভাঙে। একটু সময় লাগল। বাস্তবটা বোঝা মুহূর্তেই ওনাকে ধাক্কা দিয়ে নিজেকে ওনার থেকে সরিয়ে দিলাম। উনি যেন কিছু মনে করলেন না, ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন। তারপর শান্ত গলায় বললেন, বুঝতেই পারছি তোমার জন্য ব্যাপারটা অনেক টাফ। একজন অবিবাহিত মেয়ে, সে যাই হোক, আমার কিছু করার নেই। আমি এই জন্য তোমাকে এনেছি। আই থিংক আমার সাথে এতদিন থাকার পর তোমার ততটাও সমস্যা হওয়ার কথা না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার নীরবতা দেখে সে আবার বলতে শুরু করল, দেখ, নামটা মনে করার চেষ্টা করে। কি যেন বলেছিলে? হ্যাঁ, তোর 3 মাস আগে একবার নামটা বলেছিলাম, সেটা এখনো তার মনে আছে। দেখ, তোর আমার ঝামেলা ভালো লাগে না। আমি তোমার অ্যাডাল্ট হওয়ার অপেক্ষায় ছিলাম।
আর আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। সো তুমি নিশ্চয়ই তবে তোমার এতদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছে যে তোমায় এখানে কেন আনা হয়েছে, তাও আবার জোর করে তোমার ফ্যামিলি থেকে। যাই হোক, তৈরি থেক, বি রেডি। লোকটি কথাগুলো বলেই চলে গেল আর আমি ওখানেই ধপ করে বসে পড়লাম। লোকটি এমনভাবে কথাগুলো বলল যেন এগুলো খুব স্বাভাবিক কথা। আমাকে জোর আমার ফ্যামিলি থেকে আলাদা করেছিল এসবের জন্য কিছুই বুঝতে পারলাম না, মাথাটা ঝিম হয়ে ওখানেই জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি বিছানায় শুয়ে আছি। লোকটা আমার সামনে বসে ইনজেকশনে কোনো একটা মেডিসিন ইন করছে। আমাকে দেখে মৃদু হাসল। বলেছিলাম আজ তোমাকে নিজেকে তৈরি রাখতে, কিন্তু এতটা ভালো প্রস্তুতি হবে জানা ছিল না। ভুবন ভোলানোর হাসি দিয়ে। এদিকে আমার গলা শুকিয়ে আসল। আশ্চর্যভাবে লোকটি পানির গ্লাস এগিয়ে দিল। আমিও চুপচাপ খেয়ে নিলাম। কিন্তু কিছু বুঝে উঠার আগেই লোকটি আমার হাতে ইনজেকশন পুশ করে দিলেন। তুমি কি ভেবেছ এভাবে ছেড়ে দেব? উহুম, যা বলেছি তাই, কথার নড়চড় হবে না। হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে উঠল, আর লোকটা মুচকি হেসে আমার দিকে এগোতে থাকল। আমি পিছতে পিছতে বিছানায় পড়ে গেলাম। দেখুন, এরকম কিছু করলে ভালো হবে না। আমি কিন্তু চিৎকার। আমার কথা শুনে লোকটা বেশ জোরেই হেসে দিলেন, আর আমি আহান্তক হয়ে রইলাম। এই মেয়ে বড় হয়ে গেলে তুমি কিন্তু এখনো বুঝতে পারছো না, এই বন্ধ দরজার বাইরে তোমার ডাক কেউ শুনবে না। এইখানে কেন, তুমি বাইরে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করলেও তোমার ডাকে সাড়া দেওয়ার মতো কাউকে পাবে না। বলেই লোকটি বাঁকা হেসে আমার আরও কাছে আসতে থাকে। হঠাৎ করেই সবকিছু ঘোলা হয়ে যেতে লাগল। আবছাতে শুধু বুঝতে পারছি লোকটা নিজের শার্টের উপরের বোতামগুলো খুলছে। আমার পাশে বসে এগিয়ে আসতেই বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ অন্ধকার হয়ে সবটা হারিয়ে গেল। এনসেসলেস হয়ে গেলাম। তারপর লোকটি বাঁকা হেসে আমার আরও কাছে আসতে থাকে। হঠাৎ করেই সবকিছু ঘোলা হয়ে যেতে লাগল। আবছাতে শুধু বুঝতে পারছি লোকটা নিজের শার্টের উপরের বোতামগুলো খুলছে। আমার কাছে আসতেই বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে সবটা হারিয়ে গেল। নিজের বোধ শক্তিটুকু হারিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে শরীরে অসহ্য এক যন্ত্রণা অনুভব নিয়ে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে, কিন্তু ঘুমের ঘোরটা এখনো কাটেনি, যেন কেউ নেশা করিয়ে দিয়েছে। তবুও অনেক কষ্টে নিজের পাশে ফিরতেই ঘুমটা যেন উড়ে গেল। আমার পাশে শুয়ে আছে সেই লোকটা। এর আগেও এটা দেখেছি, তবে সেটা মাঝরাতে, কারণ সকালে তাকে দেখার দুর্ভাগ্য আমার কখনো হয়নি। কিন্তু আজ দেখছি, তাও আবার একটা পাতলা টি শার্ট পরে। এবার নিজের দিকে খেয়াল যায়, পুরো শরীর কাঁথা দিয়ে মোড়ানো। তখনই কালকের লোকটার সেই কথাটা মনে পড়ে যায়। আমি আর কিছু ভাবতে পারছি না, তার মানে লোকটি সত্যি কাল রাতে। ভাবতেই বুক ফেটে কান্না আসতে লাগল। নিজেকে সত্যি সামলানো দায় হয়ে পড়ল। অজান্তেই নিজের সব হারানোর আক্ষেপে বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো মুখ থেকে। অঝরে কাঁদতে লাগল তোর। কান্নার আওয়াজে লোকটার ঘুম ভেঙে গেল। একরাশ বিরক্তি নিয়ে সে উঠে নিজের চোখে আঙুল বুলিয়ে ঘুম কাটানোর চেষ্টা করল। দেখে বুঝাই যাচ্ছে সারারাত একটু ঘুম হয়নি। তিনি রাগী কণ্ঠে তুরকে থামতে বললেন, কিন্তু তুর এখন কথা শোনার মতো পর্যায়ে ছিল না। এবার লোকটির খুব বিরক্ত লাগল। সমস্যাটা কি, তোমার একটুও কি ঘুমাতে দেবে না নাকি? সারারাত তোমার জন্য একটুও ঘুমোতে পারিনি, এখনো কি ঘুমাতে দিবা না নাকি? তুর কোনো কথা বলল না। নিজের কত কাঁদতে লাগল। আর লোকটাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। এতটা নরমাল কিভাবে হতে পারে কেউ? তুরের যতটা না রাগ লাগছে তার চেয়েও বেশি ঘৃণা হচ্ছে।
তুরের এমন বিহেভে এবার একটু শান্ত হল। নরম সুরে তুরকে জিজ্ঞেস করল, আরে বাবা আগে বলতো তো কি হয়েছে? তারপর না হয় মরা কান্না কেঁদো। কেউ না করবে না। এখনো জিজ্ঞেস করছেন কি হয়েছে আমার? লজ্জা করে না? আপনার প্রতি একটু হলেও আমার সম্মান ছিল এতদিন যে আপনি একটা মেয়ের সাথে এতদিন থেকেও তাকে স্পর্শ করতে চাননি, বরং নিজেও দূরে সরে থেকেছেন। কিন্তু কাল ইনজেকশনের মাধ্যমে আমাকে বেহুশ করে নিজের কার্য হাসিল করেছেন। আবার বলছেন কি হয়েছে? লজ্জা করে না? জড়সড় হয়ে কাঁদতে কাঁদতে মানে বেশ অবাক হয়ে, মানে আমি তোমাকে হা 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 আচ্ছা এইটা ঠিক আছে আমি এটা করতেই পারি, কিন্তু এই ধারণা ভুল যে আমি তোমাকে এনসেসলেস করেছি। ও আমি নিজে এনসেসলেস হয়ে গেছি তাই না, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। দেখ আমি সেরকম কিছু বলিনি। চুপ করুন। আপনাদের মতো লোকেরা কোনোদিন ভালো হতে পারে না, কারণ পশুদের কাজ হচ্ছে এটা, আর আপনি তাদের মধ্যেই পড়েন। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জীব। এতক্ষণ নিজেকে শান্ত রাখলেও কথাটা শুনেই খুব রাগ লাগল ওর। ও তুর্কে কাছে টেনে বিছানায় শুয়ে একদম ওর মুখের কাছে গেল। তোমার এটাই মনে হচ্ছে আমি তোমাকে এনসেসলেস করে এসব করেছি? ওকে এখন তো তুমি সজ্ঞানে আছো, তাহলে দেখি কতটুকু প্রোটেক্ট করতে পারো নিজেকে। বেশ রেগে প্লিজ না হহ কাঁদতে শুরু করল। নিজের গায়ের চাদরটা আরো শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু পারল না। লোকটা ওর হাতটা থেকে চাদরটা এক প্রকার ছিঁড়েই ফেলে দিল। ও হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতেই লোকটা অট্টহাসিতে ফেটে পড়ল। আরে বোকা, আগে তো নিজেকে দেখ, তারপর না হয় নিজেকে লুকানোর চেষ্টা করো। তুর লোকটার বিহেভে অবাক হয়। তারপর ও নিজের দিকে তাকায়। কাল রাতে যে ড্রেস পরা ছিল সেই ড্রেস একটুও অন্যরকম হয়নি। লোকটি বিছানায় হেলান এক হাঁটু উঠিয়ে তার উপর হাত দিয়ে শান্ত গলায় বলল, কাল যখন আমি তোমাকে এনসেসলেস দেখি তখন বুঝতে পেরেছি তুমি দুর্বলতা কারণে এনসেসলেস হয়ে গিয়েছ। বিশ্রাম প্রয়োজন, তাই জ্ঞান ফেরার পর ইনজেকশন দিয়েছিলাম। আর তোমার মাথা ঘোরার কারণ তোমার দুর্বলতা আর ঘুমের কারণ ইনজেকশন। ওকে, তার মানে আপনি আমার সাথে? লোকটি ওর দিকে তাকিয়ে ওকে টেনে নিজের উপর ফেলে দেয়। শক্ত করে নিজের সাথে মিশিয়ে বলতে থাকে, তোমাকে কিছু করার জন্য তোমাকে এনসেসলেস করার কোনো প্রয়োজন নেই। আর না আমি তা করব। যা হবে সেটা সজ্ঞানে। তাই তোমাকে এতদিন নিজের কাছে রেখেছি কামড়ফোর্টজন দেওয়ার জন্য। তবে তুমি যদি রাজি না হয় তবে ব্যাপারটা আলাদা। মুখের কাছ থেকে চুলগুলো সরিয়ে তুলে হসন্ত ঠোঁট আলতো স্পর্শ করল। লোকটার এমন কথা আর কাজে তুর আকাশ থেকে পড়ল। লোকটা আসলে কি করতে চায়? ও তুরকে স্বেচ্ছায় বাধ্য করতে চায়, এর মানে কি? অবাক চোখে তাকিয়ে দেখতে থেকে লোকটা দিকে। এভাবে আমার দিকে তাকিয়ে থেক না। প্রেমে পড়ে গেলে কিন্তু তোমার ক্ষতি হবে। পড়ে কিন্তু ছেড়ে যেতে পারবে না। ওর কথায় তুর নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু লোকটা আরো জোরে ওকে ধরে বলে, বলছি বলেই ছেড়ে যাবে নাকি? চেষ্টা করেও লাভ নেই, কারণ এই বন্ধ দরজার ওপারে কোনোদিন যেতে পারবে না তুমি। কারণ বন্ধ দরজায় তুমি। আর এখানেই আমার জন্য থাকতে হবে তোমাকে সারা জীবনের জন্য। তারপর লোকটা তুরকে ছেড়ে বিছানার পাশে থাকা শার্টটা টি শার্টের উপরে পরতে পরতে বলে, তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমি আবার কিছুদিনের জন্য চলে যাচ্ছি। তোমার যাবতীয় সবকিছু রাখা আছে, তবে এবার নিজেকে তৈরি করে রেখ, কারণ ফেরার পর আমি নিজেরটা বুঝে নেব।
লোকটা ফ্রেশ হতে চলে যায়, আমাকে এই বন্ধ দরজার ভিতরে লক করে। তাকে যাওয়ার জন্য এই রুমটায় আসার প্রয়োজন নেই, কারণ এই রুমে আমার কিছু ছাড়া অন্য কিছু বলতে শুধু এই লোকটা। আর দরজার অপাশে কি আছে সেটা আমার অজানা। শুধু একটা কথাই ভাবছি, যাওয়ার আগে কি সে একবারের জন্য এই রুমে আসবে, যাতে বাইরের একটু বাতাস এই রুমে আসতে পারে তার সাথে। এইসব কথা ভাবতে ভাবতে তুর দেখল লোকটি দরজা খুলে ভিতরে আসছে। তুর ফ্রেশ না হয়ে বিছানায় গুটিসুটি মেরেছিল। আপনি কি এখনই চলে যাচ্ছেন? আমি কখন যাব সেটা তোমার না জানলেও চলবে, শুধু জেনে রেখ আজ রাতে আমি থাকছি। তুরের দিকে তাকিয়ে কথাটা শুনেই তুরের মনে অদ্ভুত সেই ভয়টা সৃষ্টি হল। আর কিছু না বলে চলে যেতে চাইল। তখনই পিছন থেকে ডাকল, তুর শুনুন। তুরের ডাকে বেশ অবাক হল লোকটা। কিছু বলবে? না মানে আমতা আমতা করতে লাগল। বলে ফেল, আমি অ্যাস্ট্রোলজার নই, তাই মন পড়তে পারব না। আপনার নামটা কি বলবেন? আসলে এতদিনে আমি আপনার নাম জানি না। বেশ ভয় পেয়ে তুরের কথায় একটু অবাক হল। মানে 3 মাস ওর সাথে আছে অথচ নাম জানে না। পরক্ষণেই মনে পড়ল কিভাবে জানবে, ও তো নিজের নাম ওকে জানতেই দেয়নি। ও একটু স্মিত হেসে বলল, এতদিন আমার সাথে আছো, আর যেহেতু আমার সাথেই থাকতে হবে, তাহলে তোমার রাইট আছে নাম জানার। তবে এখন না সময় হলে বলবো কি আমি? তোমার নাম তো তুর। হুমম। ওকে। আর কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু কি একটা মনে করে ফিরে এলো। তুরের আছে গিয়ে তুরকে ধরতে গেলে তুর একটু পিছিয়ে যায়। এটা দেখে সে ভ্রু কুঁচকে তুরকে টেনে নিজের কাছে আনে। তুর নিজেকে ছাড়াতে চাইলে সে তুরের কপালে চুমো একে তুরের চোখে কোণে জমানো জল মুছে দেয়। যেটা পারবে না সেটা করতে যেও না। আবারও বলছি, যা করতে চাই করতে দেও, আমাকে রাগিও না, তাতে তোমার ক্ষতি। তুরকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় আবার বলে উঠল, আর হ্যাঁ, আমি শুনেছি বাইরে যাওয়ার সময় বউয়ের কপালে চুমো খেলে মন ভালো থাকে, ফলে নাকি বিপদ কম হয়। আমার তো বউ নেই, আর লাইফে থাকা মেয়ে বলতে তুমি আছো, তাই একটু ট্রাই করলাম। বউ না হলেও বউয়ের কাজগুলো তোমাকেই করতে হবে। তবে ভয় পেও না, বিয়ে করব না। তারপর ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা তুলে চলে গেলেন। তুর ওর কথার আগা মাথা কিছু খুঁজে পেল না। কি বলে গেল লোকটা? বউ না হয়েও বউয়ের কাজ করতে হবে। চাচ্ছে কি লোকটা? নিজের মতো করে কাটতে থাকে সময়। দিন নাকি রাত সেটা জানা নেই, শুধু এটাই জানা লোকটা আসা মানেই তুরের বন্ধ জগতে রাত নামা। বেশ খিদে পেয়েছে তুরের, খাবার বলতে সবকিছুই বাইরের শুকনো খাবার রয়েছে। কিচেন আছে, প্রবেশ অনুমতি নেই, তাই বাধ্য হয়েই ওই খাবারগুলো খায় তুর। শেষ রান্না করা খাবার খেয়েছিল প্রথমবার যখন লোকটি এসেছিল, কিন্তু তারপরে তুর ফ্রোশ হয়ে খেয়ে শুয়ে পড়ে। কোনো কাজ নেই, তাই ওই বদ্ধ দরজার ভিতর টুকটুক করতে থাকে। কখনো ঘুমায়, কখনো নিজের মতো বকবক করে। লোকটাকে বকে, যদিও লোকটা সব জেনে যায়। তাতে ওর কি? এভাবে সময় কাটতে থাকে তুরের। একসময় তুর আবার ঘুমিয়ে যায়। তখনই রুমের দরজা খুলে যায়। ঘুমন্ত তুর তা জানতেও পারে না। তুর বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে। হাতে থাকা ঘড়ির দিকে তাকাতেই দেখে 1টা। হুমম, রাত 1টা। এটা দেখে সে নিজের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে তুরের কাছে যায়।
বেঢিন মেঝেতে পাতা নরম বিছনায় তুরের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে থাকার পর বড্ড ইচ্ছে করে তুরের মুখটা একটু দেখতে। ও তুরের দিকে ফিরে ডান হাতের পাতায় মাথার ভর দিয়ে তুরকে দেখতে থাকে। ফ্যানের বাতাসে তুরের সিল্কি খোলা চুলগুলো ওর মুখে পড়ছে, যা লোকটাকে তুরের দিকে বড্ড টানছে। ও তুরের মুখের চুলগুলো সরিয়ে দিয়ে নিজের অজান্তেই ওর গালে আর ঠোঁটে হাত বুলায়। ওর ঠোঁট স্পর্শ করতে গিয়েও করে না, বরং কপালে স্পর্শ আঁকে গভীরভাবে। কে তুমি তুর? তুমি, তোমার পরিবার, কিছুই তো আমি জানি না। তাহলে কেনই বা এভাবে আমার জীবনে এলে? যাকে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় নিলাম করতে চেয়েছিলাম, তাকেই নিজের জন্য বন্ধ দরজার আড়ালে লুকিয়ে রেখেছি, নিজের পাশে সাজিয়ে রেখেছি। আমার সাথে কোনো অন্যায় না করেও আজ তুমি আমার কাছে সবচেয়ে বড় অপরাধী। আর তাই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। অভিশাপের সামনে যখন এসেছ, অভিশপ্ত তো হতেই হবে, যার শুরু খুব শীঘ্র হতে চলেছে। কারণ তুমি নিজেও জানো না তুমি কত বড় অন্যায় করে ফেলেছ আমার সাথে। নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে চলে যায়। এখন এখানে থাকলে ও কি করবে নিজেও জানে না। সকালে ঘুম ভেঙে গেল তুরের। নিজের সামনে তাকাতেই একটা চিরকুট দেখতে পায়। সবকিছু রেডি করা আছে। ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিনটা নিয়ে রেস্ট নেও, নাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরেকটা কথা, আমি কিন্তু আমার পাওনা কিছুটা নিয়ে গেছি। পরে বলবে আমি বলিনি কেন? তাড়ায় ছিলাম তাই ডাকিনি। আর হ্যাঁ, যাওয়ার পর আমার উপর অভিশাপ দেওয়াটা বন্ধ করো। কারণ আমার যদি কিছু হয়, এই দুনিয়ার কেউ তোমাকে খুঁজে বের করতে পারবে না। পচে মরতে হবে তোমাকে। তাই নিজের ভালোর জন্য হলেও আমার ভালোটাই চাও। নাম জানতে চেয়েছিলে তাই না? ওকে বললাম তুমি আমাকে তীব্র নামে ডাকতে পারো তুর। ওনার নাম তাহলে তীব্র। আসলেই তার নামটা তার মতোই ভয়ঙ্কর। নামের মতোই তার মাঝে একটা তীব্রতার ব্যাপার আছে। ধুর, এসব ভেবে লাভ নেই। লোকটা চলে গেছে, এটাই সবচেয়ে বড় পাওনা। তীব্র চলে গেছে কথাটা ভাবতেই বন্ধ ঘরের চার দেয়ালের মাঝে বুক ভরা নিঃশ্বাস নেয় তুর। কিন্তু পরক্ষণেই আবার মন খারাপ হয়ে যায়, না জানি কতদিন ওকে আবার কোনো মানুষকে না দেখেই থাকতে হবে। যদিও তীব্র আগে কথা না বললেও এখন একটু বলে তাতেই ওর মনে হয় ও বেঁচে আছে, কিন্তু এখন এই চার দেয়ালের আড়ালে কি করে এতদিন থাকবে ও? কিন্তু নিজের ভাবনার জন্য নিজেই নিজের উপর তাচ্ছিল্যের হাসি হাসে। কারণ লোকটা যে বলল সারা জীবন ওকে এখানে পচে মরতে হবে, তার বেলায় না আর ভালো লাগছে না তুরের। শুয়ে বসে থাকতে থাকতে সে ক্লান্ত, তাই নিজের বাসভূমির সেই বন্ধ ঘরে হাঁটাহাঁটি শুরু করে। হঠাৎ তুর ক্যালেন্ডারের সামনে সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ক্যালেন্ডারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগল। আজ 3 মাস হতে চলল তুর এই বদ্ধ রুমটার মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে। ক্যালেন্ডারের প্রতিটি তারিখে নিজে হাতে একটা একটা দাগ কেটেছে তুর। তবে কলম বা অন্য কিছু দিয়ে নয়, নিজ হাতের আঙুলের নখ দিয়ে। এই রুমটা বেশ বড়ই। বাইরে যাওয়ার জন্য শুধু একটা দরজা, না কোনো জানালা না অন্য কিছু। রুমে তেমন কিছুই নেই বললেই চলে। শুধু আর একটা আলমারি রয়েছে, যাতে তুরের প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে। খাবার হিসেবে কতগুলো শুকনো খাবার আর পানির বোতল রয়েছে। কোনো খাট নেই, শুধু মাটিতে একটা বিছানা রয়েছে যা অত্যন্ত সফট। মাথার উপর সিলিং ফ্যান আর দেয়ালের সবচেয়ে উঁচুতে এসি রয়েছে, যা রিমোট কন্ট্রোল। কিন্তু লাইট নেভানোর কোনো ব্যবস্থা নেই তুরের কাছে, কারণ তাতে তুরের উপর নজর রাখতে পারবে না লোকটি।
এক কথায় এই রুমে তেমন কিছুই নেই যার দ্বারা নিজের কোনো ক্ষতি করা যায়। সাথে এটাচ করা বাথরুম আর কিচেন রয়েছে, তবে লোকটি না আসলে কিচেনে যাওয়া তো দূর দেখার সৌভাগ্য হয় না। তবে বন্ধ রুমের ভিতরে থেকেও শান্তি পায় না তোর। নিজের মতো করে চলতে পারে না, কারণ এই ঘরের চারদিকে 4টি সিসি ক্যামেরা লাগানো। এমনকি বাথরুমেও 4টা ক্যামেরা লাগিয়েছিল লোকটা। এটা যখন ও দেখল প্রচণ্ড রাগ লাগছিল লোকটার উপর। লোকটা একটু অন্যরকম জানা ছিল, কিন্তু মঙ্গলগ্রহ বা বাংলাদেশের বিখ্যাত পাবনার পাগলা নিবাস থেকে পালিয়েছিল কিনা তা নিয়ে তুরের যথেষ্ট সন্দেহ আছে। না হলে 4টা সিসি ক্যামেরা, তাও বাথরুমে ভাবা যায়। প্রচণ্ড রাগ ছিল, কিন্তু কি করার, তুরের কিছুই করার নেই। বাথরুম তো ইউজ করতেই হবে, তাই কোনো মতে ক্যামেরার উপরে কাপড়ের দেয়াল দিয়ে আড়াল করার চেষ্টা করল, কিন্তু শেষ রক্ষা আর হল না। তুর যখন গোসল করতে গেল, হঠাৎ করে দরজায় কেউ পাগলের মতো ধাক্কাতে শুরু করল। বেশ বিরক্ত হল তুর, বুঝতে বাকি থাকল না যে মিডনাইট ম্যান মানে ওই পাগল লোকটা এসেছে। কিন্তু এটা বুঝতে পারল না মিডনাইট ম্যান এই মিডডেতে কোথা থেকে উদয় হল। পরক্ষণেই মনে পড়ল এখন বোধহয় রাত হবে, কারণ উনি তো দিনে আসবে না। কিন্তু বুঝতে পারল না তা দিনে বা রাতে যেভাবেই আসুক, হঠাৎ করে বাথরুমের দরজা কেন ধাক্কাচ্ছে। ওনার কি এটা বেশি জোরে পেয়েছে, নাকি যে নিজের ওয়াশরুমে যাওয়ার তোড় সইছে না? নিজের ভাবনা থেকে ফিরে আসার আগেই তুরের মনে হল এবার দরজাটা আর আস্থা থাকবে না। আর দরজা ভাঙলে সর্বনাশ, সেই মিডনাইট ম্যানের কোনো বিশ্বাস নেই, সে আর এই দরজা সারাবে না। তাই বাধ্য হয়েই কোনোমতে কাপড় পেঁচিয়ে দরজা খুলে নিজেকে লুকিয়ে দরজায় উকি দিল তুর। কিন্তু এটা ভুলে যে সে পাবনা ফেরত পাগলের সামনে দরজা খুলছে, যার মাথায় এতটুকু সেন্স নেই যে একটা মেয়ে কখন ওয়াশরুমের দরজায় উকি দিয়ে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে জার্মানিতে আসা সুনামির মতো ওয়াশরুমের ভিতর ঢুকেই তুর হাত দুটো ধরে দেয়ালে চেপে ধরল। তোমার সাহস হয় কি করে আমাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখার? সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, কি করছিলে এতক্ষণ? আর ক্যামেরা বন্ধ করেছ কেন? এত সাহস পাও কই? খুব জোরে চিল্লিয়ে। লোকটার কথা শুনে তুর আবালির মতো ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। তীব্রের কথা শুনে ওর ভয় না নিজেকে বিড়ালের বাচ্চা মনে হচ্ছে যে গোসল করতে পারবে না, তাই তাকে গোসল করানোর জন্য এসেছে। কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, আপনার মাথায় সত্যি কি কোনো সমস্যা আছে? অবাক হয়ে, মানে আমি কি আপনাকে সাথে নিয়ে গোসল করব? আচ্ছা বাদ দিন, এটা বলুন কোনো মেয়ে বাথরুমে বসে কি করতে পারে? সে কি করবে? গোসল করবে নকি অন্য কিছু, সেটা আপনাকে দেখানোর জন্য ক্যামেরা খুলে রাখবে। লাইক সিরিয়াসলি? তুরের কথা শুনে তীব্র আকাশ থেকে পড়ল। মানে ও তুরকে নিয়ে এতটাই পজেসিভ হয়ে গেছে যে ও খেয়াল করেনি ও বাথরুমেই সিসিটিভি লাগিয়েছে। সত্যি তো মেয়েটা কি ওকে নিজের গোছল করা দেখাবে নাকি? আপনার কি মনে হয় আমি বাথরুমে বসে পালানোর প্ল্যান করছি, নাকি নিজেকে মারার প্ল্যান? তীব্র বেশ অস্বস্তিতে পড়ে তুরের কথায়, কিন্তু তুরকে বুঝতে না দিয়ে নিজেকে সামলে নিয়ে আসে। তারপর ওর দিকে এগিয়ে দেয়ালের দুপাশে হাত রেখে মুখটা নিচু করে ওর মুখের কাছে নিয়ে আসে। তারপর বলে, আমি না চাইলে তুমি পালানো তো দূর, বাইরের আলোটা কেমন তাও জানতে পারবে না। আর নিজের ক্ষতির কথা বলছ, তার পরিমাণ কি হতে পারে সেটা তো তুমি আগেই দেখেছ। দেখুন, আমার না মরার শখ ঠিকই আছে, কিন্তু তা বাথরুমের মধ্যে না। আর আপনি কিভাবে বাথরুমের মধ্যে ক্যামেরা লাগান? মানে কোনো ম্যানারস নেই নাকি? আমি আপনার সামনে কাপড় চেঞ্জ করব নাকি? আর আপনারও বলিহারি বাথরুম ক্যামেরা লাগানোর জায়গা?
দয়া করে এই জায়গায় তো ক্ষমা দেন আমাকে। এবার তীব্র তুরকে ভালোভাবে দেখে নেয়। ফর্সা লম্বা গর্ণের মেয়েটা তীব্রের বুকের কাছে এসে পড়ছে। ভেজা ঠোঁটগুলো গোলাপের নরম পাপড়ির মতো লাগছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে দুপাশে বিশ্রীর হয়ে ছড়িয়ে আছে, যা তুরকে অসম্ভব মোহনীয় করে তুলেছে। তাড়াহুড়ায় তুর কোনোমতে একটা ওড়না দিয়ে গ্রাম্য মহিলাদের শাড়ির মতো পেঁচিয়ে রেখেছে, যার জন্য ফর্সা শরীরের এক কাঁধ উন্মুক্ত আছে। তুরকে এমন অবস্থায় দেখে তীব্রের মাথা যেন হ্যাং করা শুরু করল। কি হল, এমন নেশাগ্রস্তের মতো তাকিয়ে আছেন কেন? গাঞ্জা টাঞ্জা কিছু খেয়েছেন নাকি? তুরের কথায় তীব্র বাঁকা হাসল। তুরের কথাগুলোয় অদ্ভুত বিদ্রূপ থাকলেও সেগুলো বাচ্চাদের বায়না লাগে তীব্রের কাছে। ও তুরকে একটানে কাছে এনে শাওয়ার নিচে দাঁড় করিয়ে আবার শাওয়ার ছেড়ে দিল। তারপর এক হাত দিয়ে তুরের দুহাত পিছনে মুড়ে আটকে ওকে নিজের সাথে মিশিয়ে দেয়ালে এক হাতের ভর রাখাল শাওয়ারের পানিগুলো তীব্রের মুখ থেকে গড়িয়ে তুরের মুখে পড়তে লাগল। কি হল, কি করছেন? হুসসস বলেই তুরকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তুর নিজেকে ছাড়ানোর জন্য হাত মুচড়াতে থাকে, কিন্তু তীব্রের এক হাতের শক্তির কাছে ব্যর্থ হয়। তুর নিজের মুখ যতটা না দূরে নিতে চায়, তীব্র ততটাই ওর কাছে যায়। তীব্রের এক হাতের ভর দেয়ালে থাকার কারণে তীব্রের কোনো সমস্যা হচ্ছে না, বরং তুরের ছোটাছুটিতে ওর বেশ মজা লাগছে। ছাড়ুন আমাকে। নিজে আমার সামনে এভাবে ওড়না জড়িয়ে দাঁড়িয়ে আছো আর বলছো আমি নেশাগ্রস্তের মতো তাকিয়ে আছি কেন? আমি তো শুধু তাকিয়ে আছি, অন্য কেউ হলে এতক্ষণে টিপ টিপ বাড়ছা পানি, পানি মে আগ লাগা দি, কেস হয়ে যেত। যদিও আমারও ইচ্ছে করছে এমন কিছু করতে, কিন্তু তুমি এখনো বাচ্চা, আর আমার টেস্ট এতটাও খারাপ নয় যে একটা বাচ্চার সাথে কিছু করব। তীব্রের এমন কথায় ওর মুখ হা হয়ে গেল। ইউ লুকিং সো হট, এখন আমার কি দোষ? চোখ টিপ দিয়ে তুর এবার নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেয়ে যায়। এবার আরও তীব্রের দিকে তাকাতে পারে না, কিন্তু মনে মনে তীব্রের গুষ্টি ষষ্ঠী উদ্ধার করতে থাকে। কি হল, কিছু বলছো না যে? তুরকে কিছু বলতে না দেখে ওর হাত দুটো ছেড়ে দেয়। হাত ছাড়া পেয়ে তুর পালিয়ে যেতে চায়, কিন্তু তার আগেই তীব্র ওর কোমর পেঁচিয়ে ধরে এক হাতে ওকে উঁচু করে মেঝে থেকে সম্পূর্ণ উপরে তুলে মিলিয়ে নেয় বুকের সাথে। আমাকে এত খাটালে, এত বাজে কথা বললে, আবার উঁচু গলায় কথা বললে, তার শাস্তি তো তোমাকে পেতে হবে। মানে, ভয় ঢোক গিলে তোমাকে। তরের দিকে এগিয়ে যেতেই তুর মুখ ফিরিয়ে নেয়, আর ওর ভেজা চুলগুলো খুব জোরেই তীব্রের মুখে বাড়ি খায়। তুরকে ভয় দেখানোর জন্য এমনটা করলেও তুরের চুলের বাড়িতে কেন জানি তীব্রের রাগ উঠে গেল। তার চেয়েও বড় কারণ, তুর তীব্রের বুকে হাত দিয়ে আছে। ওর ছোঁয়া যেন তীব্রের সহ্য হল না। তুর চোখ বন্ধ করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তীব্রের বুকে বাড়ি দিচ্ছে। আর তীব্র ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে প্রচণ্ড রাগে তাকিয়ে আছে শান্ত চোখে। প্লিজ যেতে দিন। চোখ বন্ধ করে তীব্রকে কিল ঘুষি মারতে থাকে। মুহূর্তেই তীব্রের রাগটা বেড়ে গেল। ও তুরকে দেয়ালের সাথে চেপে ওর উন্মুক্ত কাঁধে খুব গভীরভাবেই চুমো আঁকে। তুরের মনে হল কোনো জোক ওর রক্ত খেতে চাচ্ছে। তুরের বন্ধ চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। নিজের ছটফটানি থামিয়ে শান্ত কচ্ছপের মতো দাঁড়িয়ে রইল। ওকে শান্ত হতে দেখে তীব্রের রাগটা ক্রমশ বেড়ে গেল। তীব্র কাঁধ থেকে সরে গলার কাছে গিয়ে একটা বাইট করে দাঁত বসিয়ে দিতেই তুর চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে তীব্র ওর মুখটা চেপে ধরে বলল, আর কোনোদিন যেন আমাকে টাচ করার মতো ভুল করো না। তোমাকে আমি স্পর্শ করতেই পারি, কিন্তু আমাকে টাচ করার দুঃসাহসও করো না। তুরের ভেজা চুলগুলোকে নিজের মুঠোয় পুরে
ভেজা চুলের ব্যথাটা বরাবর বেশি, কিন্তু শব্দ করতে পারে না, কারণ তীব্র মুখ চেপে তার উপায় রাখেনি। তুরের কান্নায় ধম বন্ধ হয়ে আসছে। এটা দেখে তুরকে ছেড়ে দিতেই ও কাঁদতে থাকে। রাগটা আরো বেড়ে যায় তীব্রের। কান্নার খুব শখ, তাই না? ওকে বলেই তুরকে ধাক্কা মারে। তীব্রের ধাক্কায় তুর পানি ভর্তি বাথটবে পড়ে যায়। আর তখনই তীব্র, প্লিজ যেতে দিন, চোখ বন্ধ করে তীব্রকে কিল ঘুষি মারতে থাকে। মুহূর্তেই তীব্রের রাগটা বেড়ে গেল। ও তুরকে দেয়ালের সাথে চেপে ধরে যাতে তুর নড়তেও না পারে। তারপর ওর উন্মুক্ত কাঁধে খুব গভীরভাবেই চুমো আঁকে। তুরের মনে হলো কোনো জোক ওর রক্ত শুষে নিতে চাচ্ছে। জায়গাটায় হয়তো রক্ত জমাট বেঁধে যাবে। তুরের বন্ধ চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। নিজের ছটফটানি থামিয়ে শান্ত কচ্ছপের মতো দাঁড়িয়ে রইল। ওকে শান্ত হতে দেখে তীব্রের রাগটা ক্রমশ বেড়ে গেল। তীব্র কাঁধ থেকে সরে তুরের গলার খানিকটা নিচে নেমে বেশ সফটলি একটা হার্ড বাইট করে। তীব্র তুরের মুখ চেপে ধরার কারণে তুর চিৎকার করতে পারে না, শুধু চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। তীব্র বাইটটা যতটা সফটলি করেছে তার ফিলিংসটা ততটাই হার্ড। মুহূর্তের মাঝেই লাল হয়ে গেছে জায়গাটা। তীব্র তুরের মুখ চেপে ধরা অবস্থাতেই বলল, আর কোনোদিন যেন আমাকে টাচ করার মতো ভুল করো না। তোমাকে আমি স্পর্শ করতেই পারি, কিন্তু আমাকে টাচ করার দুঃসাহসও করো না। তুরের ভেজা চুলগুলোকে নিজের মুঠোয় পুরে। ভেজা চুলের ব্যথাটা বরাবর বেশি, কিন্তু শব্দ করতে পারে না। তীব্র মুখ চেপে তার উপায় রাখেনি। তুরের কান্নায় ধম বন্ধ হয়ে আসছে। এটা দেখে তুরকে ছেড়ে দিতেই ও কাঁদতে থাকে। রাগটা আরো বেড়ে যায় তীব্রের। কান্নার খুব শখ, তাই না? ওকে বলেই তুরকে ধাক্কা মারে। তীব্রের ধাক্কায় তুর পানি ভর্তি বাথটবে পড়ে যায়। বাথটবে পরেই তুর আগে এক চোট নাকানিচুবানি দিয়ে পানি খায়। কোনোমতে নিজেকে সামলে উঠতে নিলেই তীব্র বাথটবের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তুর ওখান থেকে উঠতে চাইলে তীব্র তা হতে দেয় না, বরং বাথটবে পানি ভরে তুরকে ওখানেই আটকে রাখে। ওর রাগী চোখের চাউনিতে ভয় সেই পানির মধ্যেই চুপটি মেরে কতক্ষণ বসে থাকে তুর তা ও নিজেও জানে না। আর শাওয়ারের পানির নিচে বসে তীব্র বাথটবে তুরকে দেখতে থাকে। দুজনেই পানির মধ্যে বসে আছে, একজন অনিচ্ছায় করে আরেকজন স্বেচ্ছায়। এভাবে থাকতে থাকতে একসময় তীব্র বুঝতে পারে তুর কাঁপছে শীতে। ও তুরের গালে নিজের হাত দিতেই দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। কি হল, শীতে লাগছে? মাথা নাড়ায় তুর। ভয় পেয়েছ? তুর চুপ করে রয়েছে। কি হল, ভয় পেয়েছ? তুরকে কোনো কথা বলতে না দেখে বুঝল ও ভয় পেয়েছে। তুর ভয় পেয়েছে ভেবে হালকা হাসল তীব্র। তুর কিছু বোঝার সুযোগ না দিয়েই ওকে কোলে তুলে নেয়। তুর ওকে ধরতে গিয়েও ধরে না। ব্যাপারটা বুঝলেও কোনো ইয়াত্তা না দিয়েই রুমে চলে গেল। একটা তোয়ালে বের করে তুরের দিকে ছুঁড়ে দিল। শরীর মুছে কাপড় পাল্টে নেও, আমি এখানেই আছি। তীরের কথায় আবার অবাক হয় তুর। তীব্র কি এখানেই থাকবে নাকি? মানে কি? তখনই আবার ভাবল, থাকলে কি আর না থাকলে কি, রুমে তো ক্যামেরা লাগানোই আছে। তার মানে তীব্র থাকলেও ও রুমে চেঞ্জ করতে পারবে না, আর না থাকলেও আমি বাথরুমে চেঞ্জ করব। মানে এতক্ষণ ভিজে স্বাদ মেটেনি নাকি আবার ভিজতে চাইছ? তুর কিছু বলল না, শুধু ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে দেখল। তুরের দৃষ্টির দেখে বুঝতে বাকি রইল না তীব্রের। এখানেই চেঞ্জ করতে পারো, সমস্যা নাই, আমি কিছু দেখব না। আর না ওই ক্যামেরাগুলো। তীব্রের কথা আগা মাথা কিছুই বুঝল না তুর।
কিন্তু ওকে কিছু বলার সাহসও পাচ্ছে না। এই পাবনা ফেরত লোকটাকে কিছু বলাও পাপ। তাই ও ওখানেই দাঁড়িয়ে রইল। এটা দেখে তীব্র শান্ত গলায় বলে উঠল, কি বললাম তোমাকে? যা মন চায় করো, কিন্তু মনে রেখ যদি অসুস্থ হয়ে গেলে সেবা কেন তোমার দিকে ফিরে তাকানোর মতো লোকও নেই। তোর কি করবে বুঝতে পারল না। নিজের অজান্তেই ওর চোখে পানি এসে গেল। যে সবার চোখের মনি ছিল সে এখন কি হল? ধমক দিয়ে কলিজা কেঁপে উঠল তুরের। যদি ভেবে থাক তোমাকে দেখে ফিলিংস জাগবে, তাহলে মনে রেখ তুমি যে অবস্থায় আছো এর চেয়ে বেশি কিছু লাগে না ফিলিংস আনার জন্য। সো ফালতু ভাবনা ছাড়ো। তুর বুঝতে পারল কিছু বলা মানেই অপাত্রে দান হবে। আর কি করবে? বাথরুমের ক্যামেরাও উন্মুক্ত। আর এখানে তো যদিও লোকটি পিছন ফিরে আছে। তুর কিছুই বলল না, রাগে চোখে পানি এসে থুতনি কাঁপতে লাগল। তারপর নিজের মনে ঠিক করল লোকটি যখন বলেছে তখন তাই হোক। রাগে নিজের চোখটা বন্ধ করে কাঁধের ওড়ানায় হাত দিয়ে টান দিতেই সবটা অন্ধকার হয়ে গেল। তুর চেয়ে দেখে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারদিক। তখনই লোকটার গলা শুনতে পেল, জাস্ট 5 মিনিটস এর পর আবার লাইট জ্বলে উঠবে। সো ফাস্ট। তুর কিছু বুঝতে পারল না, কারণ এখানে কোনো লাইটের সুইচ নেই। সবকিছুই যখন রিমোট কন্ট্রোল লাইটটাও তাই, যেটা আমার কাছে। তাই এত না ভেবে তাড়াতাড়ি করো। 4 মিনিট। তুর আর কিছু ভাবল না, অন্ধকারে কোনো মতে চেঞ্জ করে নিল। তারপর ওড়নাটা পরতে নিলেই লাইট জ্বলে উঠল। সবটা ঠিকঠাক দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তুর, কিন্তু শান্তি আর পেল না। সামনে দিকে তাকাতেই তীব্র ভ্রু কুঁচকে ওর গলার দিকে তাকিয়ে এগোতে থাকে। এটা দেখে তুর ঢোক গিলে পেঁচতে থাকে। পিছতে পিছতে স্লিপ কেটে বিছানায় পড়ে যায়। তীব্র ওর কাছে গিয়ে এক হাঁটু গেড়ে ওর পাশে বসে ওকে টাচ করার চেষ্টা করতেই তুর নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু তীব্র তাতে খেয়াল না করে তুরের গলার কাছ থেকে ওড়নাটা হালকা নামায় বাইটের জায়গায় হালকাভাবে আঙুল বুলিয়ে দিতেই তুর কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে তীব্র বলে উঠল, এই দাগটা কোনোদিন মিটবে না তোমার। মনে করে নেও এটাই আমার বন্দিনী হিসেবে আমার নামের সিলমোহর। তুমি চাইলেও যা আমি মেটাতে দেব না। তারপর গলার নিচে বাইটের জায়গায় আলতো করে চুমো আঁকে তীব্র। তারপর কাঁধের থেকে কাপড় সরিয়ে লালচে হওয়া জায়গায় হাত বুলায়। তুর নিজের কাঁধের দিকে তাকাতেই দেখে রক্ত জমাট বেঁধে গেছে সেখানে। তীব্রের ঠোঁটের ছাপ বসে গেছে। মনে হচ্ছে ঠোঁট দিয়েই কাঁধে তীব্রে নিজের ঠোঁটের ট্যাটু করে দিয়েছে। তীব্র সেখানে একটা চুমো দিতেই তুর চিৎকার করে উঠে, প্লিজ এখানে আর কিছু করবেন না, এমনি রক্ত জমাট বেঁধে গেছে। নিজের চোখ বন্ধ করে খুব জোরে চিল্লিয়ে নিজের কাঁধ চেপে ধরে। তীব্র ওর কথা শুনে বাঁকা হেসে বলে উঠল, আর কি করার কথা ভাবছ? পরক্ষণেই নিজের চোখ খুলে তুর তীব্রকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তীব্রকে কোথাও খুঁজে পায় না। তার মানে লোকটা কিছু করেনি। তুর এতক্ষণ সেদিনের তীব্রের কাজগুলো কল্পনা করছিল। ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিন্তু কি মনে করে নিজের কাঁধের কাপড়টা সরাল। রক্ত এখনো জমাট বেঁধে আছে। এটা দেখে নিজের গলার সেই বাইটের জায়গায় হাত দেয়। হ্যাঁ, সেখানেও আজও ক্ষতটা রয়েছে। শুধু ব্যথাগুলোই নেই। ঘা থাকলেও ব্যথা করে না। ব্যথাটা সয়ে গেছে, কারণ তীব্র তার নামের সিলমোহর দিতে কখনো ভোলে না। আর তাই এই দুইটাই তোর সবসময় পায় তীব্রের কাছে। কিন্তু তীব্র নেই ভেবে গলার দাগে হাত দিয়ে মেঝেতে পাতা বিছানায় শুয়ে পড়ে তুর।
এতক্ষণ যা যা করছিল সবটাই গাড়িতে বসে নিজের ল্যাপটপে দেখছিল তীব্র। তুরের নিজের গলা আর কাঁধ দেখতে দেখে বুঝল তার বন্দিনী তার দেওয়া চিহ্নকেই দেখছিল। তুরের শরীরে নিজের দেওয়া রেখা দেখে ল্যাপটপটা বন্ধ করে গাড়ির ছিটে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল তীব্র। এটা ভেবে তার তুর বন্দিনী হয়ে তার হয়ে আছে। হ্যাঁ, তার তুর। কিছুদিন আগে না থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানে তুরের উপর আলাদা একটা অধিকার বোধ জন্ম নিয়েছে তীব্রের। 3 মাস আগেও যেটা জোর মনে হতো, সময়ের ব্যবধানে তা এখন অধিকারে পরিণত হয়েছে তীব্রের। তুরের উপর অজান্তেই এখন অধিকার শুধু তীব্রের। কারণ তুর যে তার বন্ধ দরজায় বন্দিনী নয়, তীব্রের বন্ধ দরজায় তুমি। আপনারা এটাই ভাবছেন আসলে 3 মাস আগে কি হয়েছিল যার কারণে তীব্রের সাথে তুরের ভাগ্যটা এভাবে জুড়ে গেল। আর তীব্র এমন করছেই বা কেন? ভালোবেসে না, অন্য কারণ। 3 মাস আগের কথা। তুরের লাইফে তীব্র নামের অভিশাপের প্রকাশ ঘটে খুব অদ্ভুতভাবে। কোনো একটা ঝড়ের চেয়ে কম ভাবে না। যেন মাঝ নদীতে কোনো এক অজানা ঝড় চলবে।